যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি করতে প্রস্তুত ইউক্রেন। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি ওয়াশিংটনকে নিয়ে যুদ্ধ বন্ধে একমত ইউরোপ। গাজায় ত্রাণ প্রবেশ বন্ধে ইসরায়েলি পদক্ষেপ যুদ্ধাপরাধের শামিল অভিযোগ হামাসের। নেতানিয়াহু প্রশাসনের সিদ্ধান্তে উদ্বিগ্ন জাতিসংঘ। সিরিয়ায় সামরিক ঘাঁটি রাখতে নতুন চুক্তির পথ খুঁজছে রাশিয়া। অন্তর্বর্তী প্রেসিডেন্ট আশারার সঙ্গে রুশ উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ঋণ বাতিলের দাবি দামেস্কের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি করতে প্রস্তুত ইউক্রেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন সংকট নিয়ে 4 বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছেন ইউরোপের নেতারা। রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে 160 কোটি পাউন্ড দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের। রোববার লন্ডনের ল্যাংস্টার হাউসে ইউক্রেন সংকট নিয়ে জেলেনস্কির পাশাপাশি সম্মেলনে যোগ দেন ইউরোপের বিভিন্ন দেশ ও জোটের নেতারা। এ সম্মেলনে খোলামেলা আলোচনা করা হয়েছে বলে জানান ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন। সম্মেলনে 4টি বিষয়ে ইউক্রেনের সঙ্গে মতৈক্য প্রকাশ করেছে ইউরোপ বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুদ্ধ চলাকালে ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা, স্থায়ী শান্তির ক্ষেত্রে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো শান্তি আলোচনার টেবিলে ইউক্রেনকে শামিল রাখা। কিয়ার স্টারমার আরও জানান, ভবিষ্যতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ঠেকানোর লক্ষ্যে ইউরোপের নেতাদের একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে কিয়েভের সুরক্ষার জন্য একটি জোট গঠন করতে হবে এবং দেশটিতে শান্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে 160 কোটি পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। যুক্তরাজ্যের দেয়া এই অর্থ খরচ করে ইউক্রেনের জন্য 5000-এর বেশি ক্ষেপণাস্ত্র কেনা হবে। ইউক্রেনকে সহায়তা এবং পূর্ব সীমান্ত সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে সম্মেলনে কথা হয়েছে বলে এক্সে বার্তা দেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। সতর্ক বার্তা দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের নিরাপত্তার মূল চাবিকাঠি ট্রান্স আটলান্টিক ঐক্য বলেন জার্মানির বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলস। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফও ইউরোপের নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দেন। বলেন, নিজেদের নিরাপত্তার দায়িত্ব ইউরোপকেই নিতে হবে। সম্মেলন শেষে বিবিসির মুখোমুখি হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়াশিংটনের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করতে কিয়েভ প্রস্তুত বলে জানান তিনি। আমাদের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করতে প্রস্তুত। আমি সত্যিই মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রও প্রস্তুত থাকবে। হয়তো কিছু বিষয় বিশ্লেষণ করার জন্য তাদের সময় প্রয়োজন। গেল শুক্রবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠককালীন বাকবিতণ্ডার জেরে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও হয়নি। বাতিল করা হয় দুই প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয়াকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। নেতানিয়াহু প্রশাসনের এমন সিদ্ধান্তকে উদ্বেগজনক আখ্যা দিয়েছেন জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংস্থার প্রধান টম ফ্লেচার। এরই মধ্যে ফিলিস্তিনিদের না সরিয়েই গাজা পুনর্গঠন পরিকল্পনা তৈরি করেছে মিশর। একের পর এক ইসরায়েলের নির্মম অত্যাচার চলছে গাজাবাসীর ওপর। পবিত্র রমজানের শুরুতেই উপত্যকাটিতে বন্ধ করে দেয়া হয়েছে সব রকম মানবিক সহায়তা। এমন পরিস্থিতিতে আশঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা। পেটে ক্ষুধা নিয়ে দিন কাটানোর এবং মৃত্যুর সম্মুখীন হওয়ার সম্ভাবনা নিয়ে প্রতিনিয়ত ভয় পেতে হচ্ছে তাদের। দখলদারদের ক্রসিংগুলো বন্ধ করার সিদ্ধান্তের পর ভোগান্তি আরো বাড়বে। সত্যি কথা বলতে, যুদ্ধের পর থেকে তারা আমাদেরকে ক্ষুধার্ত রাখার চেষ্টা করছে। এখন আমরা আবার ক্ষুধার্ত থাকার ভয় করছি। মানুষ যুদ্ধ ফিরে আসার এবং মৃত্যুর সম্মুখীন হতে ভয় পায়। গাজায় ত্রাণ বন্ধ করে দেয়াকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে হামাস। আর সব রকম মানবিক সহায়তা বন্ধের সিদ্ধান্তকে উদ্বেগজনক বলেছেন জাতিসংঘের ত্রাণ কার্যক্রমের প্রধান টম ফ্লেচার। ইসরায়েলের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনার নিন্দা জানান সাবেক ব্রিটিশ লেবার নেতা জেরেমি করবিনও। ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যার পুনরাবৃত্তি বলে আখ্যা দেন তিনি। এদিকে গাজা পুনর্গঠনের পরিকল্পনা প্রস্তুত বলে দাবি করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। 4 মার্চ জরুরি আরব শীর্ষ সম্মেলনে এটি উপস্থাপন করা হবে বলে জানান তিনি। পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সমর্থন ও অর্থায়ন পাওয়া যাবে নিশ্চিত করেন বদর। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। হামাসের হাতে জিম্মিদের মুক্তি দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন ইসরায়েলের সাধারণ মানুষ।
স্থানীয় সময় রোববার জেরুজালেমের রাজপথ অবরোধ করেন তারা। যুদ্ধ বন্ধ করে সব বন্দীকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। হাতে ব্যানার, কণ্ঠে স্লোগান, জেরুজালেমের পথে পথে হাজারো মানুষের ভিড়। দাবি একটাই, হামাসের হাতে জিম্মি ইসরায়েলি বন্দীদের মুক্তি। হামাস ইসরায়েলের 15 মাসের লড়াইয়ের পর যুদ্ধবিরতি চুক্তিতে আশার আলো দেখছিলেন ইসরায়েলের সাধারণ মানুষ। বন্দীরা ফিরবেন নিজ ভিটায় স্বজনদের কাছে, ছিল এমন প্রত্যাশাও। তবে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর গড়িমসিতে ফের স্বপ্নভঙ্গের আশঙ্কায় ইসরায়েলের বাসিন্দারা। তাই নেতানিয়াহুর বাসভবনের সামনে জড়ো হয়ে 59 জিম্মিকে ইসরায়েলে ফেরত আনার দাবিতে আবারও রাস্তায় নেমেছেন তারা। কেউ কেউ আসেন কারাবন্দীদের পোশাক পরে, কারো মুখে ছিল নেতানিয়াহুর মুখোশ। আন্দোলনকারীদের অভিযোগ, দেশের নাগরিকদের প্রতি চরম উদাসীন সরকার। এখনো আটকে থাকা বন্দীদের কথা ভেবে আমি রাতে ঘুমাতে পারি না, আর আমাদের সরকারও তাদের ফিরিয়ে আনতে কিছু করছে না। উল্টো তিনি যেন বন্দীদের ওখানেই ফেলে রাখতে চান। আমাদের স্বজনরা না ফেরা পর্যন্ত তাই আমাদের এই আন্দোলন চলতে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে জেলেনস্কির সঙ্গে আলোচনা করেছেন, সেভাবে পুতিনের সঙ্গেও কথা বলা উচিত, কারণ নেতানিয়াহু শান্তি চান না। তবে হামাসের দাবি, 1 বছরেরও বেশি সময়ের চেষ্টায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ করে দিতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। এছাড়াও পবিত্র রমজান মাসে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে ত্রাণ ও খাদ্য সহায়তা বন্ধ করায় বিশ্ব দরবারের সমালোচনারও মুখোমুখি হচ্ছে নেতানিয়াহু। এদিকে দ্রুত গাজায় ত্রাণ প্রবেশ করতে দেওয়ার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সিরিয়ায় নিজেদের সামরিক ঘাঁটি ধরে রাখতে নতুন চুক্তির পথ খুঁজছে রাশিয়া। বাশার আল আসাদের পতনের পর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা রুশ সামরিক উপস্থিতির শর্ত পুনর্বিবেচনা করতে চান। দামেস্কের রুশ উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ ও আগের ঋণ বাতিলের দাবি জানিয়েছেন। বছরের পর বছর সিরিয়ার হামেইমিম বিমান ঘাঁটি রুশ যুদ্ধবিমান ইসলামী বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া। তবে বাশার আল আসাদের পতনের পর পরিস্থিতি বদলেছে। রাশিয়ার গুরুত্বপূর্ণ এই সামরিক ঘাঁটিগুলোর ভবিষ্যৎ এখন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার হাতে। তিনি বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে মস্কোর আলোচনার মধ্যস্থতাকারী হয়েছেন। রয়টার্স জানায়, দামেস্কে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভের সঙ্গে শারার দীর্ঘ 3 ঘণ্টার বৈঠক হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শারা বাশার আমলের 49 বছরের ঘাঁটি ইজারা চুক্তি পুনর্বিবেচনার পাশাপাশি রুশ হামলায় ধ্বংস হওয়া অবকাঠামোর জন্য ক্ষতিপূরণ চেয়েছেন। বৈঠকে সিরিয়ার বৈদেশিক ঋণ বাতিলের বিষয়েও আলোচনায় আসে। যুদ্ধের আগে বৈদেশিক ঋণ মুক্ত থাকা দেশটির এখন 20 থেকে 23 বিলিয়ন ডলার ঋণ রয়েছে, যার বড় অংশ রাশিয়ার কাছে বলে ধারণা করা হয়। সিরিয়ার নিজেদের উপস্থিতি ধরে রাখতে রাশিয়াও নতুন কৌশল নিয়েছে। জাতিসংঘে তাদের রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া দাবি করেছেন, দামেস্কের সঙ্গে মস্কোর সম্পর্ক কোনো শাসকের ওপর নির্ভরশীল নয়। কিন্তু বিশ্লেষকরা বলছেন, রাশিয়া সিরিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইলে নতুন সরকারের জন্য কিছু ছাড় দিতেই হবে। জাতিসংঘের হিসাবে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে 400 বিলিয়ন ডলার প্রয়োজন। দামেস্ক ক্ষতিপূরণ চাইলেও রাশিয়া তা দিতে রাজি নয়, বরং মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের অর্থমন্ত্রী আব্দুল নাসের হিম্মতিকে বরখাস্ত করেছে দেশটির পার্লামেন্ট। রোববার অনাস্থা ভোটের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়। উপস্থিত 273 জন সংসদ সদস্যের মধ্যে 182 জন হিম্মতির বিরুদ্ধে ভোট দেন, যা তার অপসারণের পথ প্রশস্ত করে। দেশটিতে তীব্র মূল্যস্ফীতি ও মুদ্রার রেকর্ড দরপতনের কারণে তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছিল, যদিও তার পক্ষে অবস্থান নিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বর্তমানে ইরানে কালোবাজারে $1 বিপরীতে 9,20,000 ইরানি রিয়াল লেনদেন হচ্ছে, যেখানে 2024 সালের মাঝামাঝি সময়ে এই হার ছিল 6 লাখ রিয়ালের নিচে। তুরস্ক সরকার এবং ইরাকের কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকের মধ্যে দীর্ঘ 40 বছর ধরে চলমান সংঘাতের অবসান ঘটায় আশার আলো দেখছেন বাস্তুচ্যুতরা। কবে তল্পি তল্পা গুটিয়ে নিজেদের মাতৃভূমিতে ফিরতে পারবেন, সেই অপেক্ষায় দিন গুনছেন তারা।
ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের সেনাবাহিনী ও কুর্দি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত কুর্দি গ্রামবাসীরা এবার আশা করছেন ঘরে ফেরার। শুক্রবার তুরস্কে বন্দী থাকা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের নেতা আবদুল্লাহ ওজালান দলটির সবাইকে তাদের অস্ত্র সমর্পণ ও দল বিলুপ্ত করার আহ্বান জানান। পরদিনই পিকেকে তুরস্ক সরকারের বিরুদ্ধে 40 বছরের সশস্ত্র বিদ্রোহের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করে। এই যুদ্ধবিরতি কার্যকর হলে তা শুধুমাত্র তুরস্কের জন্য নয়, বরং দুই দেশের সীমান্তবর্তী অস্থির অঞ্চলে স্থিতিশীলতা আনবে। ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি বাহিনী গত কয়েক বছরে পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ চালিয়েছে। এতে অনেক গ্রাম খালি হয়ে গেছে। তুর্কি বিমান হামলা ও স্থল আক্রমণে হাজারো ইরাকি কুর্দি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন, হারিয়েছেন সহায় সম্বল। তবে দীর্ঘ সময় পর নিজ দেশে ফিরে যেতে পারবেন বলে আশা করছেন তারা। আমরা এখন শান্তি চাই। অনেক হয়েছে যুদ্ধ, আর নয়। দুই দেশের মানুষই অনেক ভুগেছে। এখন আমরা চাই সবকিছুর সমাধান হোক। যদি এখন যুদ্ধ না থাকতো তাহলে আমরা খোলা মাঠে ঘুরে বেড়াতাম, হাঁস মুরগি পশু পাখি নিয়ে মাঠে যেতাম। যুদ্ধ না থাকলে জীবন অনেক সহজ সুন্দর হয়ে যেত। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই যুদ্ধবিরতির বিষয়ে আনুষ্ঠানিক শান্তি আলোচনায় এখনো সম্মতি দেননি। তবে ওজালানের বার্তাকে শান্তির দিকে একটি নতুন পদক্ষেপ হিসেবে স্বীকার করেছেন তিনি। এই যুদ্ধবিরতি কার্যকর হলে এটি কেবল তুরস্কের কুর্দি সম্প্রদায়ের জন্য নয়, বরং সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে ধারণা বিশ্লেষকদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পাকিস্তানে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইলেন ইমরান খান। প্রবন্ধ প্রকাশের তীব্র নিন্দা জানালো PMLN। পাকিস্তানে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। টাইম ম্যাগাজিনে কারাবন্দী PTI নেতার প্রবন্ধের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইমরান খানের জন্য কিছু করতে পারবে না বলে মন্তব্য করেছে আওয়াম পাকিস্তান পার্টির প্রধান শহীদ খাকান আব্বাসি। গেল শুক্রবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও PTI নেতা ইমরান খানের নামে একটি প্রবন্ধ প্রকাশ হয় টাইম ম্যাগাজিনে। প্রকাশিত প্রবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য শুভেচ্ছা জানান পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী। পাকিস্তানে গণতন্ত্র, মানবাধিকার এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার আহ্বান জানান তিনি। নিজের বিরুদ্ধে আনিত সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করা হয়। পাকিস্তানের গণমাধ্যম ডন বলছে, এই প্রবন্ধে আসলেই ইমরান খান লিখেছেন কিনা এবং কিভাবে এটি টাইম ম্যাগাজিনে পাঠানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে এই প্রবন্ধের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। এর মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে পাকিস্তানের সুনাম ক্ষুণ্ণের প্রচেষ্টা করা হয়েছে বলে অভিহিত করেছে দলটি। অন্যদিকে ইমরান খান ট্রাম্পের কাছে সহায়তা চাইলেও যুক্তরাষ্ট্র তার জন্য কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছে আওয়াম পাকিস্তান পার্টির প্রধান শহীদ খাকান আব্বাসি। ইমরান খানকে আগে নিজেকে সংস্কার করতে হবে বলে দাবি করেছেন তিনি। 2022 সালে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তার বিরুদ্ধে একে একে শতাধিক মামলা হয়। সেনা সদর দপ্তরে হামলা সহ 2023 সালের 9 মের সহিংসতার ঘটনায় বেশ কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে কারাগারে অবস্থান করছেন পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা। রায়হানুল রানা, সময় সংবাদ। পবিত্র রমজানে পাকিস্তানে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, জিনিসপত্রের দাম আকাশচুম্বী হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ইফতার সামগ্রী কিনতে চরম হিমশিম খেতে হচ্ছে তাদের। রমজানের শুরুতে পাকিস্তানের বিভিন্ন বাজারে ইফতার সামগ্রী কেনার জন্য ভিড় জমান ক্রেতারা। তাজা ফল, খেজুর, পাকোড়া সহ ঐতিহ্যবাহী খাবারের চাহিদা তুঙ্গে। সন্ধ্যার আগে দোকানগুলোর সামনে দীর্ঘ লাইন দেখা যায়। ভিড় করছেন ইফতার সামগ্রী কিনতে।
তবে বাজারের এই ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পণ্যের দামও। ফল ও অন্যান্য খাবারের দাম গত বছরের তুলনায় বহুগুণ বেড়ে গেছে বলে জানান ক্রেতারা। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার বড় চ্যালেঞ্জের মুখে পড়ছেন। অনেক দোকানে নিম্নমানের খাবার ও বিক্রেতার বিরূপ আচরণের অভিযোগ উঠেছে, যা ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাজারে সবকিছুর দাম 3 গুণ বেড়ে গেছে। দোকানিরাও আগের মতো আন্তরিক নেই, নানা সীমাবদ্ধতা আরোপ করা হচ্ছে, এমনকি পছন্দ মতো ফল বাছাই করার সুযোগও দিচ্ছে না। উচ্চ মূল্যের কারণে অসন্তোষ থাকলেও রমজানের আত্মিক ও ধর্মীয় আবহ পাকিস্তানের মুসলিমদের মধ্যে অটুট রয়েছে। করাচির মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় স্থানে প্রথম দিনের ইফতার একসঙ্গে উদযাপন করেছেন মুসল্লিরা। ইফতার মাহফিলে কৃতজ্ঞতা ও আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়ে, যা সামগ্রিক পরিস্থিতিকে কিছুটা হলেও উজ্জ্বল করে তুলেছে। কেবল আত্মসংযম নয়, পবিত্র রমজান মাস ত্যাগ, সহমর্মিতা ও ধৈর্যের পরীক্ষাও বটে। পাকিস্তানে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে অনেকেই সমস্যার মুখে পড়লেও ধর্মীয় অনুশাসন ও সংযমের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার চেষ্টা করছেন বলে জানান স্থানীয়রা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পবিত্র রমজান মাসেও আর্থিক সংকট আর বেকারত্বের চাপে নাজেহাল আফগানিস্তানের সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে নাজেহাল অবস্থা তাদের। দেশটিতে আন্তর্জাতিক সাহায্য কমে যাওয়ায় এই পরিস্থিতি বলে মনে করছেন অনেকে। রমজান মাসের প্রথম দিনে আফগানিস্তানের কাবুলের বাজারগুলোতে উপচে পড়া ভিড়। ইফতার ও সাহরের জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে এসেছেন হাজারো মানুষ। বাজারে ক্রেতাদের আগ্রহ থাকলেও দাম নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে ক্রেতাদের মাঝে। আজ রমজানের প্রথম দিন, সবাই ব্যস্ত কেনাকাটায়, তবে জিনিসপত্রের দাম খুব বেশি। আমাদের দেশে চাকরির সুযোগও নেই। কেউ কেউ শুধু ঘুরে দেখেই ফিরছেন। আয়ের উৎস কমে যাওয়ায় অনেকের পক্ষেই কেনাকাটা সম্ভব হচ্ছে না। রমজানের ঐতিহ্যবাহী মিষ্টান্ন জিলাপি বিক্রি হচ্ছে দোকানে দোকানে, কিন্তু অনেকের জন্যই তা কিনে খাওয়া সম্ভব হচ্ছে না। নারীদের ওপর তালেবান সরকারের একের পর এক বিধিনিষেধ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটিতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে আন্তর্জাতিক সহায়তা। নানা নিষেধাজ্ঞার কারণে কমে গেছে কর্মসংস্থান। এতে দেশটিতে দেখা দিয়েছে চরম অর্থনৈতিক সংকট। পবিত্র রমজান উপলক্ষে ধর্মীয় উৎসাহ থাকলেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি আর বেকারত্ব আফগানদের উৎসবের আনন্দ ম্লান করে দিচ্ছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। রমজান মাস আসলে বাংলাদেশে যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে কুয়েতের চিত্র একেবারেই ভিন্ন। রমজান মাসে পণ্যের দাম কমানোর প্রতিযোগিতা লেগে থাকে কুয়েতে। বিভিন্ন মার্কেটে হিড়িক পড়ে যায় মূল্য ছাড়ের। কুয়েত থেকে সে খবর জানাচ্ছেন মঈন সুমন। পবিত্র রমজান মাসে কুয়েতের বিভিন্ন মার্কেটে পড়ে যায় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য ছাড়ের হিড়িক। কে কত কম দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে পারেন তা নিয়ে রীতিমতো চলে প্রতিযোগিতা। চাল, ডাল, তেল, চিনি, মাছ, মাংস, ফল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর বিশেষ ছাড় দিয়ে থাকেন ব্যবসায়ীরা। এ প্রতিযোগিতায় পিছিয়ে নেই সেখানকার বাংলাদেশি ব্যবসায়ীরাও। ব্যবসায় টিকে থাকতে বিভিন্ন মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে তারাও বিশেষ ছাড় দিয়ে থাকেন রমজান মাসে। প্রবাসী ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানান বাংলাদেশ ব্যবসায়ী নেতারা। সরকারি, বেসরকারি, প্রাইভেট সেক্টর সবখানি মূল্য ছাড়ের একটা হিড়িক পড়ে যায়। তার সাথে আমরাও বাইরে না। আমি এখানে আহ্বান করব, এই দেশের আইন কানুন মেনে চলি এবং এই দেশের সাথে তাল মিলিয়ে আমরা চলি, তাহলে আমরা ব্যবসায় সাকসেস হব। কেউ যাতে কোনো পণ্যের দাম ইচ্ছেমতো বাড়াতে না পারে তা খতিয়ে দেখতেও নানা পদক্ষেপ নেওয়া হয় দেশটিতে। কুয়েতে ভোক্তা সুরক্ষা বিভাগের কর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন মার্কেট পরিদর্শন করেন। অতিরিক্ত মূল্য কিংবা খারাপ পণ্য বিক্রি হচ্ছে কিনা সার্বক্ষণিক তদারকি করছেন। আইন অমান্যকারীকে জেলসহ মোটা অঙ্কের জরিমানা করা হয়। কোনো কোনো ক্ষেত্রে আইন অমান্য করলে প্রতিষ্ঠান বন্ধও করে দেওয়া হয়। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। নতুন বিপ্লবের সাক্ষী হতে চলেছে চীনের শিক্ষা ব্যবস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে পাঠ্যক্রমে যুক্ত করে ভবিষ্যতের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হচ্ছে দেশটি। 2030 সালের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় পূর্ণাঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা চালুর লক্ষ্য চীনের শিক্ষা মন্ত্রণালয়ের। শ্রেণীকক্ষে বসেই শিক্ষার্থীরা পরিচালনা করছে অত্যাধুনিক রোবট, তৈরি করছে নতুন সফটওয়্যার। চীনের সিচুয়ানের চেংদু শহরের স্কুলগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন যুগ। গেল বছর শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় আগামী দশকের মধ্যেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষার্থীকে এআই শিক্ষার আওতায় আনা হবে। লক্ষ্য ছোটদের কৃত্রিম বুদ্ধিমত্তার অভিজ্ঞতা দেয়া এবং বড়দের বাস্তব জীবনে প্রযুক্তির প্রয়োগ শেখানো। স্থানীয় এক স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত কর্মশালায় নতুন পাঠ্যক্রম
কার্যক্রম নিয়ে কথা বলেন প্রযুক্তি প্রতিষ্ঠান সিচুয়ান এমবডিড ইন্টেলিজেন্ট রোবট টেকনোলজির প্রধান নির্বাহী ফেং জেনিউ। তিনি জানান, ভবিষ্যৎ প্রযুক্তি দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মেলাতেই এ পদক্ষেপ। আগামী 10-20 বছরে প্রত্যেক শিক্ষার্থীকে কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তবতার মুখোমুখি হতে হবে। ভবিষ্যৎ আমাদের বাধ্য করছে এখন থেকেই এআই শিক্ষা শুরু করতে। এরই মধ্যে বেশ কিছু স্কুলে বাধ্যতামূলক করা হয়েছে এআই প্রোগ্রামিং ও রোবোটিক্স। শিক্ষার্থীরা প্রোগ্রামিং শিখছে, তৈরি করছে নিজস্ব রোবট। সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নৈতিক শিক্ষা, ক্রীড়া ও বিজ্ঞান চর্চার মতো বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক স্তরে গণিত শিক্ষার ওপর জোর দিলে এবং এআই প্রযুক্তির সঙ্গে গণিতের সংযোগ ঘটালে নতুন প্রজন্ম আগামী দিনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আবারও ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্য। স্থানীয় সময় রোববার রাতে অঙ্গরাজ্যটিতে ছড়িয়ে পড়ে দাবানল। এতে 1600 একর বনভূমি পুড়ে গেছে। হরি কাউন্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে 4000-এর বেশি একর বনভূমি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা, তবে বাতাসের কারণে বেগ পেতে হচ্ছে তাদের। এই ছিল আন্তর্জাতিক সময়ে।